আমার বয়স তখন ৫ বছর ছিল যখন আমি জিনপরি সম্পর্কে জেনেছিলাম, এবং আমার নানুর কাছ থেকে একটি গল্প শোনার পর থেকেই জিনপরির প্রতি আমার অন্যরকম একটি আগ্রহ জন্মেছিল তাদেরকে দেখার। এবং পরবর্তীতে কি ঘটেছিল সেটা জানলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। আমার নাম সাফিয়া। আমি একজন মাদ্রাসার মেয়ে। আমার বাবা মসজিদের ইমাম, এবং এরকম ভাবে আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাকে এক প্রকার পর্দার ভিতরে মানুষ করেছেন। তো ছোটবেলা থেকেই জিনপরির প্রতি একটা অন্যরকম জানাশোনা আমার ছিল, এবং তাদেরকে হাজির করার জন্য কত কিছু করেছি। কিন্তু পরবর্তীতে এরকম একটা আচমকা ঘটনা ঘটবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। ছোটবেলা থেকেই এসব বিষয়ে আগ্রহ বেশি ছিল। আমার বয়স যখন 7 বছর, তখন আমাদের বাড়ির পাশেই একটা মক্তবে আমাকে আমার বাবা মা ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমার আব্বা চেয়েছিলেন আমাকে একজন কোরআনের হাফেজা বানাতে, তবে একটু বড় হলেই সে পাশের একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু মক্তবে আমি যেখানে পড়তে যেতাম সেখানে হুজুর আমাদেরকে প্রায় দিনই জিনপরির গল্প শোনাতেন, যে জিনেরা দেখতে কেমন হয়, তারা কিভাবে আসে। আমি অনেকবার জিনেদের সম্পর্কে প্রশ্ন করেছি হুজুরকে, যে হুজুর আপনি কি দেখেছেন কিনা। তো তিনি এরকম কোনো উত্তর আমাদেরকে কখনোই দেননি। বলে কি যে জিনপরিটা মানুষের সঙ্গে দেখা দেয় না, তবে তাদের বর্ণনা শুনে আমার তাদেরকে হাজির করার এক ধরনের মোহ কাজ করতে শুরু করলো। তো এরকম করে মাঝখানে বেশ কয়েক বছর কেটে গেল। তাদের ওইসব নিয়ে সবসময় ধ্যান জ্ঞান নিয়ে পড়ে থাকতাম। যেহেতু সে সময় ছোট ছিলাম এবং সময়কাল ছিল 2004-05, এবং ওই টাইমে গল্পগুজব সকলেই বলতো, দাদি নানি এবং অন্যান্য সকলেই বলতো। কিন্তু পরবর্তীতে যখন আমি একটু একটু করে বড় হতে লাগলাম, আমার বয়স তখন 14 বছর। আমি তখন বয়ঃসন্ধিকালে পা দিয়েছি, এবং এইসব বিষয় সম্পর্কে আমার আরও বেশি ভালো লাগতে শুরু করলো। তো ওই সময়টাতে আমার এক খালাতো বোনের বিয়ে ছিল। তো বিয়ের 3 দিন আগে আমরা সেখানে চলে গেলাম, আমি এবং আমার মা এবং বড় বোন। সেই সাথে আমার আব্বা পরে আসবে সেটা বলেছে। তো আমার বড় আপু এবং সেই সাথে আমি, আমার এক ছোট ভাই ছিল, তারপর সকল কাজিনরা ওই দিন রাতে উঠানে গোল করে বসে সকল মিলে গল্প করছিলাম। তো গল্পের এক পর্যায়ে আমরা সকলে ভূতের গল্পের দিকে গেলাম, এবং সকলে একটা একটা করে ভূতের গল্প বলতে লাগলো। তো ওদের মাঝখানে আমার এক মামাতো বোন ছিল, সে আমাদের সবার থেকে বড় ছিল, এবং সে তখন একটা জিনের গল্প বলতে শুরু করলো, যে জিনেরা দেখতে কেমন হয়, এবং তার কোন এক বান্ধবীর সঙ্গে ঘটা নাকি সেই ঘটনাটি, যেটা কিনা আসলেই শুনে আপনারা চমকে যাবেন। তো আপু বলতে শুরু করলো তার সেই বান্ধবী নাকি একদিন ঢাকায় থাকতো এবং গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে সে নাকি ওইখানে একটা ভিটা ছিল, বিকালবেলা সেই ভিটায় চুল খোলা রেখে ওই ভিটার উপর দিয়ে আসছিল। ওই দিনকে বিকালবেলা হচ্ছে কি সে গ্রামের দিকে সরিষা খেতে গিয়েছিল, সরিষা ক্ষেত দেখতে। তো গ্রামের বিষয় সে সম্পর্কে সেসব তেমন কিছু জানতো না। তো ওই রাস্তা দিয়ে একদম বিরাট একটা ভিটার উপর দিয়ে সে নাকি আসছিল, এবং তখনই নাকি তাকে কোনো একটা জিনে ধরে, এবং সেই জিনটা তার ঘাড়ে বসেছিল আর কি, তার ওই ঘাট থেকে যেত না। তো ওই দিন রাতে যখন সে বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে সে একটু অন্যরকম আচরণ করছিল। আচরণটা শুরু হয় রাত থেকে, যখন তাকে খাবার দেওয়া হয় রাতের বেলা। তো তার সামনে হচ্ছে গিয়ে মাছ দেওয়া হয়। তো সে মাছ দেখে প্রথম মাছের দিকে তাকায় থাকে, এবং তারপরে সেই মাছটা দেখে সে প্লেট সহ সেখান থেকে ফেলে দেয়। বলে কিছু আমাকে মাছ কেন দেওয়া হলো, আমি মাছ খাই না। তো এই কথা বলার পর আসলে সবাই চমকে গেল, কারণ ওই আপুটা নাকি ভাজা মাছ অনেক প্রিয় ছিল, এবং তার দাদি তাকে ওই ভাজা মাছটা ভেজে দিয়েছিল, এবং দুপুরবেলাও খুব তৃপ্তি সহকারে সে খেয়ে গিয়েছে। তবে সেই মাছের থালা সহ সে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সে অন্যরকম আচরণ করতে শুরু করলো। তারপর তাকে সে নিজের ঘরে চলে গেল। ওইরকম করে ঘরে যাওয়ার পরে হঠাৎ করেই তখন ঘরে সকলেই ছিল, মানে মহিলা মানুষ সকলেই ছিল। তো হঠাৎ করেই তার বাবা হচ্ছে গিয়ে বাজার থেকে ফিরলেন, এবং ফেরার পর যখন ঘরের উঠতে যাবে, তো তখন সাধারণত সে ডাক দেয় যে ঘরে অমুক আছো, বা সালাম দেয় ঘরে ঢোকার সময়। তো ওই সময়ে যখনই সে পুরুষ মানুষের গলা শুনেছে, তখনই সে একটা অন্যরকম চিৎকার চেঁচামেচি শুরু করলো, এবং তার গলায় হচ্ছে গিয়ে এক প্রকার অন্য ভয়েস, মানে সে যে ভয়েসে কথা বলে সেরকম কোনো ভয়েস না, সেটা একটা অন্যরকম ভয়েস। এবং সেই ভয়েসে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো যে পুরুষ মানুষের গলা কোত্থেকে আসে, পুরুষ মানুষ কিসের জন্য ঘরের ভিতরে ঢুকলো। তো ওইটা দেখে সকলে আসলে তখন ভয় পেয়ে যায়। তো এরকম একটা ঘটনা সে আমাকে বলেছিল, এবং সেই মেয়েটার ঘাড়ে নাকি একটা পরিতে ভর করেছিল, যে কিনা ওই আমার সেই বড় বোনের বান্ধবীকে পছন্দ করেছিল। এবং আরেকটা বিষয় বললো যে জিনপরীরা যারা একবার কারোর উপর ভর করে তাদেরকে আসলে সহজে ছেড়ে যেতে চায় না।
তো পরবর্তীতে সেই আপুটার সাথে কি ঘটেছিল সেটা আমার ওই আপুটা বলেনি। আমি জিজ্ঞেস করলাম যে পরবর্তীতে কি ঘটেছিল তুমি জানো না? তো ওই আপুটা বললো কি যে পরবর্তীতে কি হয়েছে আসলে আমিও জানি না। ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় আমাদের, আর আমাদের ভার্সিটিও শেষ হয়ে গিয়েছিল ওই সময়। তো যার কারণে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। ও গ্রাম থেকে পরে ঢাকায় এসেছিল, সম্ভবত ভালো হয়ে গিয়েছিল। তবে এখনও নাকি ওর উপর সেই জিনটার আঁচড় আছে, সেই পরিটার, যেখানে ওর কাছে মাঝে মধ্যে আসে, ওর সঙ্গে গল্প করে, ও নিজে নিজে কথা বলতে শুরু করে। তো এরকম একটা ঘটনা ছিল। তো ওই ঘটনা শোনার পর থেকে আমার নিজের মধ্যেই কেমন যেন একটা অন্যরকম এই জিনপরির প্রতি আরও বেশি আকর্ষণ বোধ হতে শুরু করলো। কারণ হচ্ছে কি, আপু বলেছিল ওই পরীটা নাকি ওকে নানান ধরনের জিনিস এনে দিত, খাবার খাওয়াতো এবং এইসব জিনিস এনে দিত। তো জিনপরি আমার কাছে আসবে এবং আমার সাথে থাকবে এরকমটা চাইনি আমি। আমি জাস্ট তাদেরকে দেখবো, তারা দেখতে কেমন হয় এই বিষয় সম্পর্কে আমার একটু কৌতূহল ছিল। তো যাই হোক, ওই দিন বিয়ের অনুষ্ঠান, ওই দিন রাত্রেবেলা সকলে গল্প টল্প করে আমরা তো বেশ ভয় পেয়েছিলাম। তো যেহেতু ছোট ছিলাম আমরা সবাই গল্পগুজব করতে লাগলাম এখানে, এবং এখানে ঘুমিয়ে গেলাম। তো বিয়ের সম্পূর্ণ হলো। এর পরের দিন হচ্ছে গিয়ে আমরা বাড়িতে চলে আসবো। ওইখানে বেশ কিছু আত্মীয় স্বজন সকলে ছিল। তো ওই দিন বিকেলবেলা অনেকটা নাটকীয়ভাবেই ওই দিন বিকেলবেলা আমি এবং আমার আরও 2টা কাজিন ছিল, ওরা সকলে মিলে চিন্তা করলাম যে আমরা ওই দিকটায় যাব একটু ঘুরতে। এবং ওই দিকটা ভালো জায়গা আছে একটা, মানে হচ্ছে বাড়ির পেছন সাইডে একটা খুব সুন্দর জায়গা আছে, বড় ফুলের বাগান আছে নাকি, এখানে কি ফুল চাষ করে। তো আমরা সেখানে গেলাম যেখানে ফুল চাষ করে। তো আমাদের এই এলাকাটা, চাঁদপুরের এই এলাকাটা এরকমভাবে ফুল চাষের জন্য বিখ্যাত ছিল। ওই এলাকাটা কোন এলাকা সেটা বলছি না। তো ফুল বাগান দেখতে গিয়ে আমি আসলে এরকম একটা ঘটনার শিকার হই। তো আমি এবং আমার 2জন কাজিন, আমরা 2জন ফুল বাগান দেখতে গেলাম। এবং আমরা যেখানে গিয়েছিলাম সেটা ছিল এক প্রকার নদীর পাড়, এবং নদীর পাড়ের বিস্তৃত এলাকা জুড়ে শুধুমাত্র জঙ্গল ছিল। তো আমার আমার ওই বিষয় সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না বা খেয়াল ছিল না যে আমরা কোথায় চলে এসেছি। তো যে জায়গা দিয়ে আমরা আসছিলাম বিকেলের দিকে, ওই জায়গাটা ছিল একদম বিরান এবং শুনশান একটা জায়গা। তো আচমকা আমার কানে একটা শব্দ ভেসে আসতে লাগলো, যে শব্দটা আমার নাম জপ করছিল, এবং একটা অন্যরকম গরম বাতাস আমার কান ঘেঁষিয়ে বয়ে যেতে লাগলো। তো তখন এক প্রকার বিকালও বলা চলে না, এক প্রকার দুপুরের পর টাইম, তখন সূর্য কিন্তু একদম মাথার থেকে একটু ঢলে পড়েছে এরকম একটা সময়। এবং সেই খুব বিরান একটা জায়গা, যে জায়গায় আসলে মানুষজন আশেপাশে আমরা দেখছিলাম না। তো ওরা 2জন হচ্ছে সামনে দিয়ে হাঁটছিল, কারণ হচ্ছে ওরা 2জন ফুল তুলে আমার থেকে খানিকটা আগে হাঁটা শুরু করেছে, এবং আমি ফুলগুলো নিয়ে আমি একা একা ওদের পিছন আসছিলাম। ফুলগুলোর দিকে নজর ছিল আমার বেশি, এবং সেগুলো দেখে আমার এত ভালো লাগছিল। তো তখন আমার কানের কাছে সেরকম একটা নাম ভেসে আসতে জপ করতে লাগলো সেই জিনিসটা, এবং সে আমার কানের ধারে আমার নাম জপ করছিল। এবং প্রথম আমি ফিল করলাম যে আমার কানের ধার দিয়ে কোনো একটা গরম বাতাস বয়ে যাচ্ছিল। তো সেই গরম বাতাস দেখে আমার আসলে প্রথমে তেমন ভয় লাগেনি। তখন যখন আমার নাম জপ করা শুনলাম আমার কানের ধারে, তার একদম ফিস স্বরে, তখন আমি ভয় পেয়ে দৌড় মারলাম। দৌড় মেরে বললাম, তুই কিটা আমাকে রেখেই চলে যাচ্ছিস। তো ওইখানের ঘটনা জাস্ট ওইটুকুই ছিল। তো এর পরবর্তীতে ওই জিনটা যে আমার পেছন আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে সেটা আসলে আমার জানা ছিল না। তো ওই জিনটা কতদিন থেকে আমার সাথে ছিল তাও আমি বলতে পারবো না। তো আমি স্বাভাবিকভাবে বাড়ি চলে আসছি ওই দিনকে। বাড়ি আসার পরে আমার নিজেদের বাড়ি আসার পরে আমি ওই দিন থেকেই খেয়াল করতাম যে আমাদের বাড়িতে একটা খুবই সুন্দর দেখতে বিড়াল, যে কিনা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো। আমি কয়েকদিন দেখেছি, প্রায় সপ্তাহখানিক দেখেছি যে আমাদের বাড়ির আশেপাশে সেই বিড়ালটা ঘোরাফেরা করতো, এবং সেই বিড়ালটা শুধুমাত্র আমার দিকে তাকিয়ে থাকতো এবং আমাকে দেখতো। আমি তাকে ধরতে গেলে সে আমার কাছে আসতো না। তো ম্যাক্সিমাম টাইমই দেখতাম কি যে সে রান্নাঘরের টেবিলের উপর বসে আছে, অথবা দেখা যেত কি যে আমার রুমের টেবিলের উপর বসে আছে, সোফার উপর শুয়ে আছে। কিন্তু তখন যখন আমি তাকে ধরতে যেতাম, বিড়ালটা অনেক কিউট ছিল, আর বিড়াল আমি ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করি, খুবই কিউট ছিল। তাকে যখন ধরতে যেতাম সে আমার কাছে আসলে আসতে চাইতো না। কেন আসতে চাইতো না আমি জানি না। আমি আপুকেও বলেছি, বড় আপুকে, দেখ বিড়ালটা। তো আপু বলে কিছু, কোথায় বিড়াল, আমরা তো কোনো বিড়াল দেখতে পাচ্ছি না। তো আমি যখন তাকাই তখন দেখি যে সেই বিড়ালটা নেই আসলে, কিন্তু যখন আমি নিজে দেখি তখন দেখি যে সেই বিড়ালটা আশেপাশে আছে। তো সব মিলিয়ে এরকম করে মাঝখানে বেশ খানিকটা সময় কেটে গেল। আমার ওই মাদ্রাসায় যে ক্লাসে আমি পড়তাম সেই ক্লাস পেরিয়ে আমি পরবর্তী ক্লাসে উঠে গেলাম। মাঝখানে আনুমানিক 2-3 বছর সময় কেটেছে। তো 2-3 বছরের ভিতর প্রথম 1-2 মাস আমি সেই বিড়ালটাকে দেখেছি আমার আশেপাশে, এবং আমার সঙ্গে নানান অদ্ভুত ঘটনা ঘটতেও দেখেছি। তো মাঝখানে 2-3 বছর সময় কেটেছে। আমার বয়স তখন 17 বছরের কাছাকাছি বা 18 বছর হতে পারে। তো ওই টাইমে
আসলে আমি আমার রুমের মধ্যে একটা অন্যরকম ঘ্রাণ পেতাম। আসলে এর মাঝখানে এই বিষয়গুলো সম্পর্কে আমি প্রায় ভুলে গিয়েছিলাম। সেই বিড়ালটা সম্পর্কে এবং সেই বিড়ালটা কী করতো আমার সাথে, বা সেই ফুলের বাগানের সেই ঘটনা সম্পর্কে আমি অলমোস্ট ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার বয়স তখন 18 বছরের কাছাকাছি হলো এবং আমার হাফেজি শেষ হয়ে গেল এবং আমি আমার আব্বা চেয়েছিলেন যে আমাকে বিয়ে দিয়ে দিতে। তবে আমার বড় আপুর বিয়ে হয়েছে কিছুদিন আগে। আমার আম্মা বলেছিল যে এখনই বিয়ে দেওয়ার দরকার নেই, মেয়ে ছোট, আর কিছুদিন যাক। তো সম্ভবত হয়তো সেই সময় বিয়ে দিয়ে দিলেই হয়তো ভালো হতো, কিন্তু এর পরবর্তীতে যখন আমার বয়স 18 বছর হলো এবং সাধারণত জন্মদিন আমার আব্বা এগুলো পছন্দ করতো না। তবে আমি আমার ক্লাসের অনেক বান্ধবীদেরকে দেখেছি যারা জন্মদিন পালন করতো। তো আমি আম্মাকে বললাম যে আমার যেহেতু 18 বছর হয়েছে, আমিও জন্মদিন পালন করব। তো আব্বা ওই সময় বাড়িতে ছিল না, সম্ভবত কোনো তাবলিগে গিয়েছিল। তো আব্বার অগোচরে একটা কেক এনে আমরা হচ্ছে গিয়ে ওই দিনকে একটা ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান পালন করি। ততদিনে হচ্ছে আমার বড় বোনের হচ্ছে গিয়ে একটা বাচ্চা হয়েছিল। তো সেই বাচ্চার সমেত তারা আমাদের বাড়িতেই থাকতো আর কি। বাচ্চার বয়স মনে হয় 1-1.5 মাস হবে। তো বাচ্চার সমেত আমাদের বাড়িতেই থাকতো সে। তো এরকম করে ওই দিন রাত থেকে আমার সাথে আসলে আচমকা ঘটনাগুলো ঘটতে শুরু করে এবং আমি ওই দিন থেকে টের পাই। আমি যখন আমার ঘরে কেকটা কেটে আমি যখন শুয়েছিলাম, আমি এক টুকরো কেক হচ্ছে কি আমার নিজের ঘরে রাত্রে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। আমার আবার কেক খুব পছন্দ ছিল, খাওয়ার জন্য আমার নিজের ঘরে কেক রেখে দিয়েছিলাম। তো আমি সেই জিনিসটা ওইখানে রেখে আমি যখন ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ফিরে আমি দেখলাম কি যে আমার কেকটা আসলে সেখানে নেই এবং কেকটা সেই বাটি সহকারে যে প্লেটটা ছিল, কেকের যে প্লেট থাকে সেই প্লেট সহকারে কেউ চেটে পুটে একদম খেয়েছে। সেই জিনিসটা আসলেই সেই জিনিসটা ওরকমভাবে নেই যেরকমভাবে থাকার কথা, একদম চেটে পুটে খেয়ে ফেলেছে। আমি দেখে অবাক হলাম যে জিনিসটা কে খেলো। আমি নিচে গিয়ে মাকে বললাম কি যে মা, আমার রুম থেকে কেক কে খাইছে। তো আমার মা তখন বললো কি যে কই, আমি তো জানি না কেক কে খাইছে, আর কেক তো তুই নিয়ে গেলি, তুই তো খাবি। তো আমি আম্মাকে সেই প্লেটটা দেখালাম, আসলে বেশ খানিকটা কেক ছিল এবং সেই কেক প্লেটটা এমনভাবে চেটে পরিষ্কার করে খাওয়া হয়েছে, আসলে কে খাইছে সেটা জানি না। তো আচমকা আমি যখন ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে আমি দেখলাম কি যে সেই যে বিড়ালটা আসলে আমি বেশ কয়েক বছর আগে আমাদের বাড়িতে দেখেছিলাম, সেই বিড়ালটা আমার ঘরের সোফার উপর শুয়ে আছে। তো এটা দেখে আমি আচমকা ভয় পেয়ে যাই। এই বিড়ালটা হঠাৎ করে এতদিন পরে কোথা থেকে আসলো? সাধারণত কোনো বিড়াল তো এত বছর বাঁচে না। তো বিড়ালের সাথে দেখা হয়েছিল প্রায় 3 বছর আগে, তার বেশি হতে পারে। তো এত বছর পরে বিড়ালটা আমার কোথা থেকে আসলো এবং সেই বিড়ালটার মুখে কেক আসলে লেগে আছে। তো আমি তখন বুঝতে পারলাম যে কেকটা আসলে এই বিড়ালটাই খেয়েছে। তো আমি তখন তাকে বকাঝকা করতে লাগলাম। তো আমাকে অবাক করে দিয়ে সেই বিড়ালটা আচমকা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। ওই যে আমরা সিনেমায় দেখি না অনেক সময় যে কোনো একটা জিনিস হুট করে চোখের সামনে থেকে উধাও হয়ে যায়, তো সেরকম উধাও হওয়ার মতো জিনিসটার মতো একদম সেই বিড়ালটা ওইখান থেকে গায়েব হয়ে গেল। তো ওইটা দেখে আমি বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম এবং আমার চোখ কসলাতে লাগলাম যে আসলে জিনিসটা সত্য কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক, ওই ঘটনার পরে আমি আরেকদিন আমার ওই সেই বড় আপু, যে বড় মামাতো বোন ছিল, ওই ঘটনা 2 দিন পরে হচ্ছে মামাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে আসে। তো যাই হোক, ওই ঘটনা তো চলে গেল, ওইটা নিয়ে আমি আর মাতামাতি করলাম না। তো আমার সেই আপু আমাকে বললো কি যে সেই বান্ধবীর সাথে নাকি তার দেখা হয়েছিল এবং এত বছর পর আপু আমাদের বাড়িতে আসলো। আমি আসলে জিন টিন সম্পর্কে, ওই সব সম্পর্কে ভুলে গিয়েছিলাম অনেকটা। তো আপু হচ্ছে কি বললো কি যে জিন কিভাবে হাজির করতে হয় সেটা ওই জিনের কাছ থেকে নাকি ওই আমার এই বান্ধবীটা জেনেছিল এবং বলেছিল যে ওই আমার কথা বলে নাকি ওই জিনটা চলে আসবে এবং জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা আমাকে শিখিয়ে দিল। ওই দিন রাতের বেলা বলতে লাগলো। আমি আপুকে আগ্রহ করে বলেছিলাম যে আপু, তোমার সেই বান্ধবীটার কি অবস্থা? তো বান্ধবীটার কি অবস্থা সেটা সে বললো এবং আমি বললাম কি জিন কিভাবে হাজির করতে হয় তুমি জানো নাকি? তো তখন ও বললো কি যে ওই জিনটা নাকি আমার বান্ধবীকে বলেছিল এরকমভাবে হাজির করতে হয়। ওই বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছিল যদি কোনো জিন হাজির করতে হয় তাহলে তুই এটা পড়বি। তো তখন আমার আপু সেই আমলটা বলল এবং কোরআন শরীফের কিছু আয়াত আছে, সেই আয়াত কয়েকবার তিলাওয়াত করলে, কিছু নিয়ম আছে, সেই নিয়ম করলে জিনরা আসলে হাজির হয়ে যায় এবং রাতের বেলা নামাজ পড়তে হয়। নামাজ পড়ে সেই দোয়াটা পড়তে হয় এবং নামাজরত অবস্থায় অনেক সময় সেই জিনগুলো চলে আসে। তো যদি ভালো জিন ডাকতে হয় তাহলে এরকমভাবে দোয়া কালাম পড়তে হবে। তো যাই হোক, আমি সেই রাতে চিন্তা করলাম যে আপু যেদিন চলে যাবে তার পরের দিন থেকে আমি এই আমলটা করা শুরু করব, কারণ জিনেদের প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ বোধ আছে, অন্যরকম টান আছে। তো আমি আপু যেদিন চলে গেল তার পরের দিন থেকেই
আমি ওইরকম দোয়া কালামগুলো পড়তে শুরু করলাম। পরের দিন আর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দিয়ে সেই দোয়াগুলো পড়ছিলাম এবং এগুলো ফাঁকে ফাঁকে নামাজ পড়তে হয়, যাতে করে ভালো জিন আসে এবং খারাপ জিন না আসে। তো যাই হোক, ওই আমি যখন দোয়া পড়ছিলাম ঠিক তখন আমি খেয়াল করলাম, প্রথম যখন আমি দোয়া পড়া শুরু করলাম, আমি খেয়াল করলাম সেই বিড়ালটা আমার রুমে আছে এবং সেই বিড়ালটা লাফালাফি করছিল, একবার এই পাশ একবার ওই পাশ এরকমভাবে যাচ্ছিল আসছিল। তো সেই বিড়ালটা যখন রুমে আসতো তখন রুমের মধ্যে একটা বিদঘুটে গন্ধ সৃষ্টি হতো। এটা পরবর্তীতে যখন সে আসতো তখন হতো, এর আগেও আমি টের পেতাম বিদঘুটে একটা গন্ধের সৃষ্টি হতো। তো এটা কেন হতো সেটা আমি বুঝতে পারতাম না, আর বিড়ালটা আসলে কি ছিল সেটা আমি আমার বোঝার বাইরে ছিল। তো তারপর ওই দিন আমি তো ওইরকমভাবে নামাজ পড়লাম এবং দোয়া দুরূদ পড়ে আমি একটা জিন হাজির করার কথা চিন্তা ভাবনা করলাম। তো ওই দিন রাতে যখন আমি নামাজ পড়ছিলাম তখন আচমকা আমার যে জানালাগুলো ছিল সেগুলো বাড়ি খেতে লাগলো এবং পুরো ঘর এক প্রকার নড়তে শুরু করলো, ঘরের জিনিসপাতি। তো আমি হয়তো ভাবলাম যে হয়তো ভূমিকম্প টম্প হওয়া শুরু করেছে। তো এক পর্যায়ে আমি যখন নামাজটা পড়া শেষ করে আমি যখন সালাম ফিরালাম, তো দেখলাম কি যে আমার ঘরের ভিতরে অন্ধকার এবং জানলাগুলো বাড়ি খাচ্ছে, একটা গরম বাতাস আমার কান ঘেঁষে বয়ে যাচ্ছে। তো সেই গরম বাতাসটা আমাকে এক প্রকার ওয়ার্নিং দিল যে তোর খবর আছে, এরকম করে একটা কথা আমাকে বললো। এটা শুনে আর এই ঘর বাড়ি সমস্ত কিছু নড়া দেখে আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম। আমি সেই অবস্থায়, আমি যেরকম অবস্থায় নামাজ পড়ছিলাম হিজাব টিজাব পরে, সেই অবস্থায় আমি নিচে চলে আসি দৌড়ে এবং আমার আম্মাকে এসে জড়ায় ধরি। তো আম্মা বলে কি যে কী হয়েছে? আমি বললাম কি যে আমার ভূমিকম্পটা হয়েছে নাকি? তো আমার আম্মা তখন বলে কি যে কই তেমন তো কিছু না, তুই ভুল টুল দেখছিস। তো যাই হোক, ওই দিন রাতে আমার আর নিজের ঘরে শোয়ার সাহস হলো না। নিজের ঘরে আমি সে রাতে গেলাম না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল আর আব্বাও সেদিনকে বাড়িতে ছিল না। তো ওই রাতে আমি আম্মার সাথে ঘুমালাম এবং আমার নিজের কাছে এক প্রকার রিগ্রেট ফিল হতে লাগলো যে আমি এরকমটা কেন করতে গেলাম। আমি একটা জিন দেখতে যাব, এটা কি কখনো সম্ভব নাকি? জিনেরা তো ভালো হয় না, তারা তো খারাপ হয় এবং তারা আসলে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো সেহেতু এইসব করা আমার উচিত না। তাই ভেবে আমি ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়লাম এবং পরপর দুই রাত আমি আমার মায়ের সঙ্গেই ঘুমালাম। এই 2 দিন আমার সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে তৃতীয় দিন রাতের বেলা যখন আমি আমার নিজের ঘরে ঘুমাতে গিয়েছিলাম, ওই দিন থেকে আমার সঙ্গে ওই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। তো আমার বয়সটা তখন 18+ হয়ে গিয়েছিল এবং আমি তখন সদ্য যৌবনা এবং একজন ওমেনের বডি আমার পুরো। তো ওই দিন রাতে যখন আমি ঘুমালাম তখন প্রায় মধ্যরাত, হঠাৎ করে আচমকা খেয়াল হলো যে আমার পাশে কেউ শুয়ে আছে। এটা আমি যখন চোখ খুললাম, আমার সাধারণত রাত্রেবেলা ঘুম ভাঙতো না। আমি ওই দিন রাতে ঘুম ভেঙে আমার খেয়াল হলো যে আমার পাশে কেউ একজন শুয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। তো সেটা দেখে আমি আচমকা উঠে পড়লাম। উঠে আমি আমার পাশের টেবিল ল্যাম্প ছিল সেটা জানলাম। তো দেখলাম কি যে আসলে সেখানে কেউ নেই। তো আচমকা আমি খেয়াল করলাম যে সত্যি সত্যি আমার রুমের ভিতরে কেউ আছে। আমি এরকমটা ফিল করতে পারতেছিলাম। তো আমি তখন ওই ঘরের এসিটা অন করে দিয়ে আমি তখন আমার মতো করে ঘুমিয়ে পড়লাম, আমার মতো করে শুয়ে পড়লাম এবং শুয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম যাতে করে কোনো সমস্যা না হয়। তো এক প্রকার ঝিমাতে আমি ঘুমিয়ে গেলাম। তো খেয়াল করলাম যে আর একটু কিছুক্ষণ বাদে আমার আবার ঘুম ভেঙে গেল এবং মনে হচ্ছিল যে আমার আসলে কেউ আমার শরীরের উপরে উঠে বসে আছে এবং আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে আছে এবং আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তো এটা দেখে আমি যে চিৎকার করবো, সে আমার যে গলার স্বর আমার কণ্ঠ দিয়ে বের হচ্ছিল না। তো যাই হোক, ওই রাতের বেলা আমি যখন চিৎকার করতে যাবো এবং অনেক নড়াচড়া করতে যাচ্ছিলাম, তো ওই জিনিসটা কি ছিল সেটা আমি জানি না, তবে অদৃশ্য কোনো শক্তি আমাকে আমার শরীরের উপর উঠে কোনো কিছু করার চেষ্টা করছে এবং সেটা দেখে আমি এত পরিমাণ ভয় পেয়ে যাই। কিন্তু আচমকা আমি যখন চিৎকার দিচ্ছিলাম, আচমকা একটা জিনিস আমার উপর থেকে দড়াম করে সরে গেল এবং কোনো একটা শব্দ হয়ে ঘর থেকে সেই জিনিসটা জানালা ভেদ করে বেরিয়ে গেল। এমন একটা জিনিস আমি দেখতে পেলাম, কারণ হচ্ছে গিয়ে আলোর মতো কোনো একটা জিনিস সেটা ঘর থেকে বেরিয়ে গেল। তো ওইটা দেখে আমি সত্যি চিৎকার করে আমি আসলে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার মা এবং আব্বা দুজনে উঠে এসে বলল কি যে কী হয়েছে। তো তখন আমি বললাম কি যে আমি ভয় পাইছি এবং আসলে কি হয়েছে সে বিশ্লেষণ তো আমি বললাম না, এবং আমি সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করলাম যে সত্যি সত্যি বলার পরে নিশ্চিত রূপে জিন আমার কাছে এসেছে এবং এই জিনটা নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ কোনো কিছু করার চেষ্টা করছে। কারণ সে রাতে এসে কোনো জিন যদি এসে তো আমার সঙ্গে কথা বলবে, বা সে দেখতে কেমন, সে দেখতে কি এরকমই বিশ্রী যেরকমটা আমি দেখেছি, এরকম কুষ্ঠিত, এমনটা তো আসলেই যদি হয় তাহলে আমি শেষ। এরকমটা আমি আব্বা আমার সাথে শুয়েছিলাম এবং ভাবছিলাম যে যদি এমনটা হয় তাহলে তো আমি শেষ পুরো। এবং কারণ জিনেরা কি ভালো হয় না,
অনেক জিন ভালো হয়, অনেক জিন খারাপ হয়। আপা বলল কি যে জিন নাকি ভালো হয়, নামাজ পড়ে যদি জিন আনা হয়, জিন ডাকা হয়, তাহলে ভালো জিন আসে। তাহলে এরকম একটা কুষ্ঠিত এবং ভয়ানক জিন কেন আসলো, যে কিনা আমার শরীর ভোগ করতে চায় এবং আমার শরীরের উপর উঠে এরকমভাবে বসে থাকে, এরকমটা আসলে ভয়ানক বিষয়। তো আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম ওই রাতে, এবং পরপর কয়েক রাত আমি আসলে আমার মায়ের সাথেই ঘুমালাম। আমি ওইদিকে যাওয়ার সাহসও করলাম না, কারণ হচ্ছে ওদিকে গেলেই আমার ওই কথা মনে পড়বে, এবং একটা জিন যে আছে আমার সাথে এবং আমি যে একটা জিনকে ডেকেছি সেই বিষয় সম্পর্কে আমি আসলে জেনে যাব, বুঝে যাব। এবং যদি ওই রকম কুশ্চিত মার্কা খারাপ জিন আমি দেখি, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি তো সারা জীবন আমার মায়ের সাথে ঘুমাতে পারবো না, কারণ হচ্ছে কি আমার নিজের রুমে তো যেতেই হবে। তো যাই হোক, ওই দিন রাতের বেলা প্রায় মাঝখানে সপ্তাহখানি কেটে গেল, এবং ওই দিন রাতের বেলা আমি আমার নিজের রুমে গেলাম, এবং ওই জিনিস সম্পর্কে প্রায় অনেকটা ভুলে গিয়েছিলাম, কারণ হচ্ছে কি এর মাঝখানে আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, ওই দিন কি মনে করে যেন আমি রাতের বেলা ভাবলাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ঘুমাই। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মাঝে মধ্যে পড়তাম, প্রায় দিনই পড়তাম না। তো আমি কি মনে করে চিন্তা করলাম যে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে ঘুমাই। তো যাই হোক, আমার ঘরের ডিম লাইট জ্বালানো ছিল। আমি রাত্রেবেলা ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজটা পড়লাম। পড়ে হচ্ছে কি আমি যখন শেষ রাকাতে সালাম ফেরাবো, সালাম ফেরানোর টাইমে আমি খেয়াল করলাম যে সালাম ফিরিয়ে আমি যখন সামনের দিকে তাকালাম, দেখলাম কি যে আমার সামনে যে সোফাটা আছে, সেই সোফাটার উপর কোনো অন্ধকার মূর্তির মতো কোনো কিছু একটা বসে আছে। তো তখন আসলে আমি ভয়, আমার শরীর একদম হিম হয়ে যায়, এবং আমি তখন বুঝতে পারি যে সত্যি সত্যি কোনো জিন আমার 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 ডাকে সাড়া দিয়েছে, এবং সে আসলে এসেছে, এবং সে আমার ঘরের ভিতরে আছে, এবং এটা একটা জিন ছাড়া আর কিছু হতে পারে না। এবং এটা হচ্ছে সেই কুষ্ঠির জিন, এবং আমি লাইট জ্বালালে নির্ঘাত রূপে আমি তাকে দেখে ভয় পাবো। এরকমটা আমি চুপচাপ সেখানে বসেছিলাম, এবং উঠে তো কোনো কিছু করতেও পারছিলাম না। আমি যে চিৎকার দিব, সেই চিৎকারের স্বরও আমার গলা দিয়ে বের হচ্ছিল না, এবং আমি নির্ঘাত রূপে বুঝতে পেরেছিলাম যে এটা সত্যিকারের একটা জিন, এবং তাকে ডেকে নিশ্চয়ই আমি ভুল করেছি। এটা নিশ্চয়ই সেদিনকার সেই জিন। তো সেই আমি অনেক অনেক সাহস সঞ্চয় করে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে। তো সেই জিনিসটা কোনো কথা বলছিল না, এবং সেটা একটা জিন নাকি পড়ি সেটাও আমি জানি না। তবে সেই রাতে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আমি যেটা দেখেছি, আমার পাশে খুবই ভয়ানক একটা জিনিস শুয়েছিল, এবং পরবর্তীতে সে আমার শরীরের উপর উঠে বসেছিল এবং আমার হাত পা চেপে ধরে রেখেছিল। তো যদি এরকম কোনো ভয়ঙ্কর জিন হয়, ভালো কোনো জিন হলে তো এরকম কোনো কিছু করতো না। তো আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কে। তো তখন সে আমাকে প্রথম একটা সালাম দিল। আমি তার সালামের উত্তর গ্রহণ করলাম। তো সে আমাকে বলতে লাগলো যে আমি কোনো আশরাফুল মাকলুকাত নই, আমি একটা জিন। আমাকে কেন ডেকেছেন সেটা বলুন। তো এই কথা শোনার পর এবার আমার শরীর একদম সত্যি হিম হয়ে গেল। তার মানে আমি যে দোয়া দরুদ পরিবার যেভাবে তাকে ডেকেছি, সেই বিষয়গুলো কাজে দিয়েছে, এবং সে যে একটা কুষ্ঠিত এবং ভয়ঙ্কর জিন সেটা আমি আসলে দু চোখে দেখতে চাচ্ছিলাম না। এবং আমি তখন বললাম আপনাকে আমি এমনি ডেকেছি, আপনি এখান থেকে চলে যান। তো সেই জিনটা বললো কি যে এমনি এমনি ডাকলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনি কেন আমাকে এমনি এমনি ডাকলেন? আমাদের কি কোনো কাজ নেই খেয়ে? তো আপনি কেন আমাকে এমনি এমনি ডাকলেন? তো এই কথা শোনার পর আমি আসলে ভয় পেয়ে গেলাম, এবং আমি এক প্রকার কান্না করে দিলাম। বললাম যে আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে আপনাকে দেখার জন্য আমি আসলে ডেকেছিলাম, আপনারা দেখতে কেমন হন সেই জন্য আসলে আপনি আমাকে মাফ করে দেন, আপনি দয়া করে চলে যান। কারণ হচ্ছে কি আমি ভয় পেয়েছিলাম এত পরিমাণ, এবং কান্না করে ফেলেছিলাম। তো তখন সেই জিনটা বললো যে আমাকে দেখতে চেয়েছেন, আমাকে দেখবেন না? ঠিক আছে, আমাকে দেখুন, তারপর আমি চলে যাচ্ছি। তো ও আচমকা ওই টাইমেই হচ্ছে গিয়ে ওই লোকটা আসলে তখন লাইট নিজে থেকে জ্বালিয়ে দেয়, উনিই লাইট জ্বালায়। তো লাইট জ্বালানোর পরে আমি তার চেহারা স্পষ্ট রূপে দেখতে পাই। আসলে আমার ধারণাও ছিল না যে জিনরা দেখতে এরকম হয়। তো তিনি হচ্ছে গিয়ে, তার মুখে লম্বা দাড়ি ছিল, এবং সে দেখতে একদম খুবই চমৎকার ছিল, একদম নুরানি চেহারার মতো। মুখে লম্বা দাড়ির সাথে মাথায় পাগড়ি দেওয়া, এবং সাদা একটা জুব্বা পরেছিল, এবং সে একটা মুসলিম জিন ছিল। তো তাকে দেখি আমি প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায়। আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। প্রথম দেখে আমি তার প্রতি একটা অন্যরকম আবেগ অনুভব করি, এবং এক প্রকার প্রেমে পড়ে যাই। তো আমি তার দিকে তাকায় থাকি। তো তখন সেই জিনটা বলে যে এটা কিন্তু আমার আসল রূপ না, এবং সঙ্গে সঙ্গে সে রূপ চেঞ্জ করে অন্য একটা চেহারায় রূপান্তর হয়ে যায়। তো এই জিনিসটা দেখে তখন আমি আবার একটু ভয় পেয়ে যাই। তো আমি তখন বললাম কি যে আপনার আগের চেহারাটাই ভালো ছিল, আপনার আসল চেহারা আমি দেখতে চাই, আসল চেহারা আপনার কেমন? তো তখন সেই জিনটা বলল মানুষের যেরকম মানুষ দেখতে হয় সেরকম জিন দেখতে হয়, তবে আসল চেহারা আপনার দেখতে হবে না, এবং আসল চেহারা দেখলে আপনি ভয় পাবেন, এবং সেই জন্য আমি আপনাকে আসল চেহারা দেখাতে পারবো না, এবং এটা আমাদের এথিক্সের বাইরে। আসল চেহারা দেখানো আমাদের নিয়মের মধ্যে নেই, বিশেষ করে আশরাফুল মাকলুকাতের সাথে যখন আমরা দেখা করতে আসি। তো তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আপনি এই চেহারায় ঠিক আছেন। তো তাকে দেখে যে আমার ভালো লেগেছে এই বিষয়টা সম্পর্কে তাকে আমি বললাম না,
আমার মুখে তখন হিজাব পরা ছিল এবং সে যখন এসেছিল তখন আমি আমার মুখে হিজাব পরে রেখেছিলাম। তো সে আমাকে দেখেছে কিনা আমি বলতে পারবো না। তো তারপর এরকম করে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। কথা বলার এক পর্যায়ে সে আমাকে বলল যে আপনার ঘরে ওই দুষ্টু জিনটা কি করছে, ও আপনার ঘরে কি করছে। তো এই কথা বলার পর আমি আসলে তখন চমকে গেলাম, বললাম কিছু দুষ্টু জিন মানে আমি আসলে বুঝতে পারছি না। তখন সেই জিন ছেলেটা, ওর নাম ছিল হচ্ছে হামিম। তো হামিম আমাকে বলল যে দেখুন, আমি আপনার ঘরে যে রাতে প্রথম দিন এসেছিলাম সেই রাতে আপনার ঘরে একটা খারাপ জিন দেখতে পেয়েছি, বদ জিন, যে কিনা আপনাকে বদ নজরে দেখে। সেই জিনটাকে কি আপনি ডেকেছিলেন? তো আমি তখন বললাম জি না, আমি জিন ডাকতে যাবো কিসের জন্য, আমি কোনোদিনই ডাকিনি, এবং আমি তো আমার বড় আপুর কাছ থেকে কয়েকদিন আগে এটা শুনেছি আর কি। তো আমি আর এইটা আমল করার পর যে আপনি চলে আসবেন সেটা আমি কল্পনাও করিনি। আমি তো ভেবেছিলাম এটা মিথ্যা, তবে আপনি যে চলে এসেছেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে আমার ঘরে একটা জিন আছে এবং সে আমার উপর বদ নজর দেয়, এইসব সম্পর্কে তো আমি জানি না। তখন সেই জিনটা বলতে লাগলো আপনি যখন ডাকলেন আমাকে, তো ডাকার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমি দেখলাম আপনি নামাজ পড়ছেন। তো ওই সময় আপনার পাশে ওই জিনটা বসেছিল, ওর নাম হচ্ছে কাফরু জিন, এবং ওরা কাফরু গোত্র থেকে। ওরা হচ্ছে গিয়ে মানুষ, বিশেষ করে মেয়েদের প্রতি ওদের লালসা বেশি, মানুষের কাছে ওরা বিভিন্ন কায়দায় যাওয়ার চেষ্টা করে। তবে আপনার কাছে আপনার ঘরে ওই জিনটা কি করছিল আপনি বলুন তো। এই কথা শোনার পর আমার গা হিম হয়ে যেতে লাগলো, এবং আমি তখন বললাম যে সত্যি আমি জানি না, খোদার কসম বলছি আমি জানি না যে আমার ঘরে একটা জিন ছিল এবং একটা জিন আছে। তো তখন ওই জিনটা বললো কি আচ্ছা ঠিক আছে, ও সেদিনকে আপনার সঙ্গে খারাপ কোনো কিছু করার চেষ্টা করছিল, আপনি আমাকে সঠিক সময় ডেকেছেন, না হলে আপনার সঙ্গে খারাপ কোনো কিছু ঘটে যেতে পারত। সেদিনকে এসে আমি এক প্রকার ওর সঙ্গে আমার দ্বন্দ্ব লেগে যায়, যার কারণে আপনি হয়তো বেঁচে গিয়েছেন। আমি তখন বললাম যে এমনটা কেন, আমি আসলে বুঝতে পারছি না। তখন সে বলে উঠল আসলে ওই জিনটা আপনার কাছে কেন আছে সেটা আমাকে খোঁজ করতে হবে, তারপরে হচ্ছে জেনে শুনে আমাকে জানাতে হবে। তারপর সেই জিনটা সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি আসলে বুঝতে পারলাম না যে এরকমভাবে কিভাবে চলে যায়, আর ওই খারাপ জিনটা আমার সঙ্গে অনেক দিন যাবৎ আছে, এই বিষয়টাই আমি ধরতে পারছিলাম না। কেন আছে বা কী জন্য আছে আমার তো মাথায় কিছুই আসছে না। ওই দিন রাতে আমার এক ফোঁটাও ঘুম হলো না, আমি না ঘুমিয়ে পুরো নির্ঘুম রাত কাটিয়ে দিলাম। প্রথম কথা হচ্ছে সেই জিনটাকে দেখে তার প্রতি আমার একটা অন্যরকম মায়া চলে এসেছে। যেহেতু এর আগে কোনো ছেলের সংস্পর্শে আমি আসিনি, সেহেতু জিনরা যে সুন্দর হয় দেখতে সেটা এবার আমার একদম ধারণা হয়ে গেল, কারণ আমি চোখের সামনে জিনটাকে দেখতে পেয়েছি। কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমার একটু শঙ্কা হতে লাগলো, সেটা হচ্ছে ওই যে খারাপ জিনটা, ওইটা আমার সঙ্গে নাকি অনেক বছর ধরে আছে, কিন্তু এখন পর্যন্ত তো আমার সঙ্গে খারাপ কোনো কিছু করার চেষ্টা করেনি। তাহলে আচমকা আপু আসলো, আমি এরকম একটা জিনকে ডাকলাম, তারপর ওই খারাপ জিনটা আসলো, সব মিলিয়ে আমার কাছে আসলে তালগোল পেকে যাচ্ছে। তারপর আমি সেই জিনটার অপেক্ষা করতে লাগলাম পরের দিন রাত হওয়ার জন্য। সারাদিন এইভাবে আমার কেটে গেল। সন্ধ্যার পরে আমি যখন নিজের রুমে গেলাম খাওয়া দাওয়া শেষ করে, রাতে যাওয়ার পরে আমি দেখলাম কি যে সেই জিনটা আমার ঘরের সোফার উপরই বসে আছে। তবে সেটা আমি যখন তাকে ডেকেছি ঠিক তখনই সে উপস্থিত হয়ে গিয়েছে। এতক্ষণ বসেছিল কিনা জানি না। আমি যখন বললাম যে আপনি কি আছেন এখানে, তখন সেই জিনটা বলল কি যে জি আমি এখানে আছি, আপনি বলুন। তো তখন সেই জিনটা বলে উঠল যে আপনার সঙ্গে যে খারাপ জিনটা ছিল সেটা আমি তার সঙ্গে কথা বলেছি, এবং সে এক প্রকার আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে, মানে সে এক প্রকার আপনার সঙ্গে খারাপ কোনো কিছু করার চেষ্টা করেছিল। তখন আমি বলে উঠলাম যে আমার সঙ্গে যদি খারাপ কিছু করার চেষ্টাই করে, আর এত বছর ধরে যেহেতু আমার সঙ্গে আছে, তাহলে সে আমার ক্ষতি আগে কেন করলো না, এখন কেন করতে চাচ্ছে। এই প্রশ্ন করার পরে বলল কি যে আমি শুরু থেকে আপনাকে সমস্ত ঘটনা বলছি, তারপর নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। তারপর সেই ভালো জিনটা, যার নাম কিনা হামিম ছিল, তিনি বলতে লাগলেন যে ওই জিনটা হচ্ছে গিয়ে আপনার ঘাড়ে ভর করেছিল, আপনি যখন গ্রামে গিয়েছিলেন ঠিক তখন আপনার ঘাড়ে ভর করেছিল এবং একটা জঙ্গল থেকে আপনার পিছু পিছু এসেছিল। তারপরে আপনার ঘরের আনাচে কানাচে বিড়াল সেজে এসে অনেক বছর ধরেই আপনার সঙ্গে আছে, এবং আপনার সাথে সে এক প্রকার শারীরিক সম্পর্ক করার জন্যই এত বছর অপেক্ষা করেছিল। কারণ হচ্ছে আপনার বয়স যখন 18 বছর পার হবে এবং প্রথম পূর্ণিমা পার হবে, তখনই কেবলমাত্র সে আপনার কাছে আসতে পারবে, এবং আপনার শরীরে নিশ্চয়ই একটা রক্ষা কবচ তাবিজ বাঁধা ছিল, যেই তাবিজটার কারণে সে এতদিন আপনার কাছে আসতে পারেনি। আর তাদের একটা নিয়ম আছে,
এবং এই জন্য এতদিন পর্যন্ত আপনাকে পেলে পুষে বড় করেছে। কিন্তু আপনার ভাগ্য ভালো যে আপনার সেই বোন এসে আপনাকে এই জিন হাজির করার আমল শিখিয়ে দিয়েছে এবং আমি হাজির হয়েছি। আমি আসার পরে সে এইখানে আসার আর সাহস করবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। তো তখন আমি সেই ভালো জিনটাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সত্যি বলছেন? আমার আসলে বিশ্বাস হচ্ছে না। তার মানে সেদিন রাতে কি ওই খারাপ জিনটা আমার কাছে এসেছিল? তখন সেই জিনটা বলে উঠলো, হামিম জিন, সে বলল কি যে হ্যাঁ, এটা সত্য কথা। সেদিন রাতে যখন আমি প্রথম আপনার কাছে আসলাম, সেদিনই ও আপনার কাছাকাছি আসার অনুমতি পেয়েছিল এবং সেদিনই আমি এখানে এসে ওর সঙ্গে এক প্রকার দ্বন্দ্ব যুদ্ধে লেগে যাই এবং পরবর্তী সময়ে ও আমাকে দেখে এখান থেকে পালায় এবং আমি ওর পিছু নিয়ে অনেকটা পর্যন্ত ধরার চেষ্টা করেছি, কিন্তু ধরতে পারিনি। পরবর্তীতে আজকে সারাদিন আমি ওর ব্যাপারে খোঁজ করেছি এবং এতটুকুই জানতে পেরেছি এবং সে আপনার সঙ্গে খারাপ কিছু করতে চায়। তখন আমি আসলে অবাকই হলাম যে এরকম একটা জিন যে কিনা আমার সঙ্গে খারাপ করতে চায় এবং এতদিন ধরে ছিল, সেটা আমি টেরও পেয়েছি। এই কারণে বোধহয় বিড়ালটা এরকমভাবে মাঝে মধ্যে গায়েব হয়ে যেত এবং এতদিন ধরে আমার সঙ্গে আছে এবং বিড়ালটা ঘরের ভিতরে আসলে এরকম একটা বিদঘুটে গন্ধ আমি চারিদিকে পেতাম। সব মিলিয়ে আমার কাছে তখন ভয় লাগতে শুরু করলো। তখন আমি তাকে বললাম যে আপনি আমার একটা কাজ করবেন। তখন সেই ভালো জিনটা বলল যে কি কাজ করা লাগবে। আমি তখন বললাম যে ওই খারাপ জিনটা যদি আমার কাছে আসে আবার, আপনি কি আমার রুমে এখানে বসে থাকতে পারবেন? আমি আপনাকে পাহারা দিতে বলছি না, আপনি তো রাত রাতে ঘুরে ফিরে বেড়ানি, আপনি ওইখানটা বসে থাকেন। হ্যাঁ, যদি সেই জিনটা এসে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে। তখন সেই ভালো জিনটা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি এখানে বসে আছি। আমি সেই ভালো জিনটার প্রতি এত পরিমাণ বিশ্বাস করে ফেলেছিলাম যে একটা পুরুষ জিন যে কিনা আমার ঘরের ভেতরে আমি তাকে রেখে তাকে থাকতে বলছি এবং বলছি যে আপনি আমাকে পাহারা দেন। সে তো চাইলে আমার সঙ্গে খারাপ কিছু করতে পারতো, তবে ওই যে তার প্রতি একটা বিশ্বাস ছিল যে সে এসে আমাকে সালাম দিয়েছে এবং সে একটা ভালো জিন, এইরকম একটা বিশ্বাস তার প্রতি আমার ছিল, যার কারণে তাকে আমার আর কখনো সন্দেহ হয়নি। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম সেই জিন ছেলেটা আমার সেই সোফার উপরেই ঘুমিয়ে আছে এবং তাকে দেখতে এত মায়াবী লাগছিল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তখন উঠে ওয়াশরুমে চলে গেলাম এবং যখন ফিরে আসলাম দেখলাম সে সেখানে নেই। তার মানে তাকে বিশ্বাস করা যায় এবং সে গত রাতে এখানে এরকমভাবে শুয়েছিল। আমি জাস্ট তাকে বলেছি যে আমাকে জাস্ট পাহারা দেন যাতে করে ওই খারাপ জিনটা আমার কাছে না আসতে পারে। যাই হোক, এরকম করে ওই দিন রাত কেটে গেল। পরের দিন সকালবেলা আমি একা একা বের হলাম বোরকা পরে, বাইরে একটু মার্কেটে যাওয়ার কথা ছিল। তো আমি সেই জিন ছেলেটাকে বললাম যে আপনি রাত্রে কখন ঘুমিয়েছেন? তো তখন ছেলেটা বললো কি যে আমরা তো রাত্রে ঘুমাই না, দিনে ঘুমাই, সম্ভবত ফজরের আজানের পরেই আমি ঘুমিয়ে পড়েছি এবং সারা রাত এখানেই বসেছিলাম। এবং আমার তখন লজ্জা লাগতে শুরু করলো যে ছেলেটা নিশ্চয়ই আমার দিকে তাকিয়েছিল রাত্রেবেলা। তো সব মিলিয়ে আমি নিজেই ইতস্তত বোধ করছিলাম আর তাকে দেখে তো আমার নিজেরই বেশ খানিকটা পছন্দ হয়েছে। তো সব মিলিয়ে আমার তাকে দিয়ে কেন যেন সমস্ত কাজ করাতে ভালো লাগতো। তো ওই দিন থেকেই আমি তার আশপাশে ঘোরাফেরা, মানে সে নিজেই আমার আশপাশে ঘোরাফেরা করতে লাগলো এবং আমি যা বলতাম সেটাই শুনতো। যেমন ওই দিন আমি সকালবেলা বের হলাম মার্কেটে যাওয়ার জন্য, কিছু কসমেটিক্স কিনতে হবে। তো সাধারণত আম্মা আমার সাথে যায়। তো ওই দিন আমি বললাম কি আমার সঙ্গে আম্মা যাওয়া লাগবে না, আমি একাই যাব। তো এখন যেহেতু আমি একটু বড় হয়েছি, আম্মা আমাকে একা একা বের হতে দিত এবং বলতো কি যে তাড়াতাড়ি চলে আসবি। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত জিনটা আমার সঙ্গে ছিল আমার সম্ভবত কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তো সেই জিন ছেলেটা আমি যখন তাকে বললাম যে আমার সঙ্গে চলেন, তো সে কোনো কথা না বলে আমার সঙ্গে সঙ্গে আসা শুরু করলো, আমার পাশ দিয়ে হাঁটছিল। তো খানিকটা দূরে গিয়ে আমি একটা রিক্সা নিলাম এবং সেই রিক্সার অর্ধেকটা জুড়ে আমি তাকে বসতে দিলাম। তো সে এক প্রকার একটা মানুষের মতোই দেখতে, তবে সে অদৃশ্যমান ছিল। তো আমি যখন তার সঙ্গে কথা বলছিলাম খানিক দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা মামা এক প্রকার আর চোখে আমার দিকে তাকাচ্ছিলেন। বললাম কি যে কী ব্যাপার, এরকমভাবে তাকাচ্ছেন কিসের জন্য? তো উনি প্রথমে ইতস্তত বোধ করেছে এবং পরবর্তীতে যখন রিক্সা মার্কেটের সামনে থামলো, তো আমি তখন ওকে বললাম যে নামেন আপনি। তো রিক্সাওয়ালা বললো কি যে আমি তো নামছি। এই কথা বলার পর আমি বললাম আপনাকে বলি নেই। তো উনি দেখে মনে করতেছিল যে আমি পাগল। তো তারপর আমি যখন নামলাম তো বলতেছে আপনি কার সাথে কথা বলতেছেন? তো আমি তখন বললাম কি সেটা আপনার জানার বিষয় না। তো উনি বেশ খানিকটা অবাক হয়েছে, কারণ জিন ছেলেটা হামিমকে যে দেখা যাচ্ছিল না সেটা তো আমিই তাকে দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ তো তাকে দেখতে পাচ্ছে না। তো এইসব বিষয় নিয়ে আমার বেশ মজা লাগতে শুরু করলো। আমি ছোটোবেলা থেকেই জিনদের সম্পর্কে যেরকম জানতাম বা যেরকম সম্পর্কে বুঝতাম, তো এই জিনটা ছিল তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন।
এবং একটু অন্য রকমের। তারপর আমি যখন মার্কেটের ভেতরে গেলাম তাকে আমি বিভিন্ন জিনিসপত্র দেখাতে লাগলাম। সে তখন বলল কি যে আমি তো এইসব বিষয় সম্পর্কে জানি না, এবং আমাদের এলাকার যেসব পরীরা আছে সেসব পরীরাও এসব পরিধান করে না। তো আমি এই কথা বলার পর ছেলেটা এই কথা যখন বলল আমার কাছে, তখন আমি হেসে দিলাম। তো হেসে দেওয়ার পরে দোকানদাররাও অবাক হচ্ছিল যে আমি আসলে কার কার সঙ্গে কথা বলছি বা কার দিকে তাকিয়ে আমি হাসছি। আসলে এই সমস্ত কিছু তাদেরকে অবাক করছিল, এবং তারা বিষয়টা দেখে আমাকে পাগল ভাবছিল। তো আমি তো পাগল না, আমি তো জানি যে আমি কি করি। তো ওই দিন আমি বেশ কিছু টাকা নিয়ে বেরিয়েছিলাম। আমি অনেক কসমেটিক্স, বেশ কিছু জামা কাপড়, জুতা, সমস্ত জিনিস তাকে দেখিয়ে আমি আসলে করলাম। এক প্রকার তার প্রতি আমার অন্যরকম একটা আশ্বাস ছিল, বা তার প্রতি আমার অন্য একটা ভরসা ছিল, এবং এক প্রকার তাকে তো আমি পছন্দ করি। আমার নিজের শখের পুরুষ হিসেবেই তাকে আমি ব্যবহার করতে শুরু করলাম। ব্যবহার বলতে, আমি যদি আমার কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে তাকে আমি এরকমভাবে নিয়ে যেতাম। তো সেই যেহেতু একটা জিন ছিল, এবং একটা অদৃশ্য এরকম একটা জিন, যে কিনা আমার সঙ্গে এরকম চলাফেরা করছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, এটাই তো আমার জন্য ভালো। কারণ হচ্ছে গিয়ে আমার বাবার অনেক বন্ধু আছে, অনেক ছাত্ররা আছে যারা কিনা আমাকে চেনে, বোরকা পরা থাকলেও তারা আমাকে চেনে। তো এরকম একটা বয়ফ্রেন্ড থাকা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। তো আমি যেরকম একটা জিনিস পেয়ে যাব, এবং আমি মূলত তাকে এরকমভাবে আটকে রেখেছি ওই একটা কারণে, যে আমি তাকে ডেকেছি, এবং সেই সাথে ওই যে খারাপ জিনটা থেকে আমাকে প্রোটেক্ট করার জন্য সেইখানে এসেছে। আমি জাস্ট তাকে এতটুকুই বলেছি যে, এবং আপনি আমাকে খারাপ জিনটা থেকে উদ্ধার করবেন, এবং এরপরে চাইলে আপনি যেতে পারেন। তো ওই টাইপের জিনেরা সাধারণত যখন এই ধরনের ডাক শুনে ওরা চলে আসে, এবং মানুষের সাহায্য করার জন্যই আসে। তো আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা জিনের দেখা আমি পাবো। তো ওই দিন তাকে দিয়ে আমি সমস্ত কিছু কেনালাম, এবং তাকে দিয়ে আমি গিয়ে ওইগুলো ধরিয়ে রেখেছিলাম। তো আমি যখন রিক্সায় উঠতে যাব বাসায় যাওয়ার পথে, তাকে কিন্তু অনেকক্ষণ আমি করে এগুলো কিনিয়েছি, তাকে দেখিয়েছি, এবং সে বলেছে হ্যাঁ এটা নেন। তো আসলে জিনেরা যেরকম হয় মানুষের মতো, সেটা আমার জানার বাহিরে ছিল। তো সব মিলিয়ে গিয়ে তাকে আমি এরকমভাবে ব্যবহার করতে লাগলাম, এবং যখন রিক্সা আমি উঠতে যাব, সবগুলো ব্যাগ কিন্তু তার হাতে ছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমরা দুপুর বের হয়েছিলাম, সন্ধ্যা হয়ে এসেছে। তো ওই টাইমে আমি যখন রিক্সায় উঠতে যাব, ওই রিক্সাওয়ালা মামা ওইটা দেখে সে তো রিক্সা রেখে একদম পলাইলো। কারণ হচ্ছে গিয়ে ওই ব্যাগগুলো হাওয়ায় ভেসেছিল। তো আমি বললাম যে ব্যাগগুলো আমার কাছে দাও। তো ততক্ষণে আপনি থেকে তুমিতে চলে আসছে, আমাদের সম্পর্কটা এরকমভাবেই শুরু হয়েছে শুরু থেকে। তো প্রথম ওর প্রতি আমার টান ছিল না। তো যাই হোক, ব্যাগগুলো নিয়ে তখন আমরা অন্য একটা রিক্সায় চড়ে আমি চলে আসি। তো ওই প্রথম দিনের ওর সাথে ঘোরাটা আমার খুবই আনন্দদায়ক ছিল। তো আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি আমার নিজের রুমে সমস্ত কিছু ব্যাগগুলো নামিয়ে, আমি বাড়িতে সাধারণত গেঞ্জি, টি শার্ট এইগুলো পরি। তো ওই ছেলেটার কাছে যেন আমি কেমন যেন ইজি হয়ে গিয়েছিলাম। এর আগে আমি কোনো ছেলের সাথে এরকমভাবে চলাফেরা করিনি বা মিশিনি, কিন্তু ওই ছেলেটা আমি যেটা বলতো সেটাই শুনতাম। সাধারণত মেয়েরা এরকম টাইপের ছেলেই পছন্দ করে। তো আমি যেটা বলতাম সেটাই শুনতো। বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, এবং আমার বোরকার নিচে একটা টপস পরা ছিল লম্বা হাতাওয়ালায়, এবং একদম সাদাসিধে যেরকমভাবে বসে থাকে ওরকম আমি বসে আমি সমস্ত জিনিসপাতি নামাচ্ছিলাম ঘাটের উপর, এবং আমি জাস্ট হাসছিলাম, এত পরিমাণ জোরে জোরে হাসছিলাম যে ওই ছেলেটা তখন ইতস্তত বোধ করছিল। তখন বললো কি যে হাসছেন কেন? তাই বললাম কি যে হাসবো না, তুমি আজকে যে খেলা দেখিয়েছো আসলেই হাসার মতো বিষয়। তো ও কি ওই দিন থেকে আমাকে তুমি বলতে শুরু করলো। তো এরকম করেই আমাদের সম্পর্ক আস্তে আস্তে আগাতে লাগলো। তো আমার হাসি শুনে নিচ থেকে আমার আম্মা চলে আসছে, বলছে কি হয়েছে? তো তখন আমি তাকে ওর দিকে তাকিয়ে, হামিমের দিকে তাকিয়ে বললাম কিছু সরো। কিন্তু হামিমকে যে দেখা যাচ্ছে না সেটা তো আমি জানি না। তো যাই হোক, হামিমের সাথে আমি গল্প করতে লাগলাম এবং সমস্ত কিছু নামাতে লাগলাম, এবং বললাম যে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন গিয়েছে, ধন্যবাদ তোমাকে, তুমি এরকম সুন্দর একটা দিন আমাকে উপহার দিয়েছো। তুমি কি কালকে আসতে পারবে? কালকে আমি একটা জায়গায় ঘুরতে যাব। তো হামিম তখন বলল যে আচ্ছা ঠিক আছে, দেখি, এখন আমাকে যেতে হবে। তাই বলে সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। মানে সে যাওয়ার পরে আমি কেমন যেন একাকিত্বে ভুগতে লাগলাম। কারণ হচ্ছে আমি সাধারণত একাই থাকি সবসময়, কিন্তু হামিম আসার পর থেকে কেন যেন ওর প্রতি একটা অন্যরকম টান এসে গেল আমার, এবং ও কিন্তু ওর সাথে 2 দিন মাত্র পরিচয় আমার, এবং 2 দিনের মধ্যে ও আমাকে এত পরিমাণ আপন করে নিয়েছে ওর প্রতি। তো সব কিছু মিলিয়ে ওর জন্য কেমন যেন একটা অন্যরকম শূন্যতা অনুভব করতাম। তো সব মিলিয়ে আমি গিয়ে ও যাওয়ার সময় বলে গেল যে আমি রাত্রেবেলা আসবে, এখন আমি চাই। তো তারপর থেকে আমার কেমন যেন খারাপ লাগছিল, এবং ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। প্রথম পর্ব এই পর্যন্তই ছিল। দ্বিতীয় পর্ব জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তখন কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের অন্যান্য এপিসোডগুলো আপনারা দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই সাথে আমাদের সাথে থাকুন, এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।